হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী এবং আপনার আর্মি সব জায়গায় কিন্তু র, 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 র। এই যে বিডিআর হত্যাকাণ্ড বলা হচ্ছে, এটা এমন হতে পারে তার ক্ষমতার প্রতি তার তীব্র আগ্রহ ছিল, লোভ। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক বিশ্বে প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায় এমন সমস্ত ঘটনা ঘটে চলছে যে আমাদের অবাক ও বিস্ময় হয়ে হতে হয়। এমন একটি ঘটনা ঘটেছে ইরানে। ইরানের সাবেক রাষ্ট্রপতি অত্যন্ত দক্ষ, যোগ্য এবং জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন আহমাদি নেজদাত। তিনি ইতিমধ্যেই নিউ ইয়র্ক টাইমসে একটা বিরাট রিপোর্টের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে তিনি মোসায়েদ গোয়েন্দার একজন অন্তর্ভুক্ত ব্যক্তি ছিলেন। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব। দীর্ঘদিন ধরে তাকে কিন্তু ইরানের যে রেভলিউশনারি গার্ড তারাও কিন্তু তাকে নজর রাখতেছেন ২০১৭ সাল থেকে। এবং তার বিভিন্ন কীর্তিকলাপ কথাবার্তা এমন একটু মনে হচ্ছিল কিছু একটা হচ্ছে। তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু একেবারে পুরোপুরি এই যে ইরানের যে নিউক্লিয়ার ব্যাপার-স্যাপার এটা কিন্তু সে আগায় নিতে চেয়েছিলেন। ইসরায়েলের সাথে কিন্তু তিনি যুদ্ধের পক্ষেই ছিলেন তখন। অর্থাৎ তখন তিনি একটা ভয়েস ছিলেন ইরানের জন্য। কিন্তু যখন তার মেয়াদ শেষ হয়ে গেল, যখন রাষ্ট্র তখন কি হলো? ধীরে, ধীরে একসময় তিনি চুপচাপ হয়ে গেলেন এবং কথাবার্তার মধ্যে তার পরিবর্তন আসলো। তিনি তখন নিজেকে প্রমাণ করার চেষ্টা করলেন বরিস ইয়েলসেনের মতন একজন সংস্কারক হিসেবে। এখন বরিস ইয়েলসেন কি করেছেন রাশিয়াতে সেটা তো অনেকেই জানে। তিনিও চেয়েছিলেন সেরকম একটা ভাবমূর্তি তৈরি করতে। কিন্তু তার সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল। এবং এই দূরত্বের মধ্যেও কিন্তু আয়াতুল্লাহ খামেনি, আলী খামেনি যিনি ছিলেন, তার একটা বিশেষ অনুকম্পা ছিল তার উপরে, যে কারণে তিনি একটা উচ্চ পরিষদের মেম্বারও ছিলেন। কিন্তু সবকিছু ছাপিয়ে একেবারে সরাসরি ইরানের পক্ষে কাজ করা এবং নতুন নেতৃত্বে পরিবর্তন আনা, এই ঘটনাটা বিরাট ঘটনা। এটা কেন করলেন? এটা ছিল ধন সম্পদ তার আছে, বিভিন্ন প্রক্রিয়ার নেটওয়ার্ক আছে এখানে। এই কাজটা এইজন্যই করলেন, তিনি নিজেকে প্রমাণ করলেন যে এত বড় চেয়ারে বসার পরও তার ক্ষমতার লোভ আছে। এখানে একটি জিনিস আমি আপনাদেরকে বলতে চাই। এই ইরানে দেখেন পারস্য অঞ্চলের একজন বিখ্যাত পণ্ডিত যে জরাসুস্ট্র, তিনি কিন্তু একটা উক্তি করেছিলেন যে উক্তিটা হচ্ছে, "তুমি যখন কোনো কিছু শীর্ষে অবস্থান করছো, তখনই তোমার মৃত্যু কামনা করো। কারণ শীর্ষে যাওয়ার পর অর্থই হলো এবার নিচে নামবে। এই নিচে নামাটা তোমার জন্য ইতিবাচক হতে পারে, আবার নেতিবাচক হতে পারে। সুতরাং রিস্কে যাওয়ার দরকার নেই। এখানে থাকা অবস্থায় তুমি নিজেকে প্রমাণ করো, I have done my best in my life, আমি এখন চলে যাচ্ছি।" কিন্তু মানুষ যখন এখানে যাওয়ার পরও আবার চিন্তা করে, আমি আবার রাষ্ট্রপতি হব, আবার সেবক হব, এই চিন্তাটা কিন্তু তাকে একটা ভিন্ন পথে নিয়ে যায়। এই যে আহমদী-নেজাদ যে কাজটা করলেন, তার তো এর দরকার ছিল না। আবার প্রেসিডেন্ট হবো, আবার নেতা হবো, প্রয়োজন ছিল না কিন্তু। কিন্তু তাকে যেকোনোভাবেই এই চক্রে ফেলে দেওয়া হয়েছে। এই চক্র থেকে তিনি বের হতে পারেন। দেখা যাচ্ছে বিদেশ সফর করেছেন, হাঙ্গেরি দেশে সফর টাকা-পয়সা কিন্তু ওই মোসাইদ দিয়েছে। তাদের সাথে মিটিং করেছে। সবকিছু প্রমাণ হয়ে গেছে কিন্তু। এখন কি হবে? এখন তিনি গৃহবন্দী আছেন। তার এই অবস্থা কিন্তু প্রমাণ করে যে পৃথিবীতে কোন দেশ গোয়েন্দা চক্র নিরাপদ নয়। গোয়েন্দাদের কাজই হচ্ছে, শত্রু দেশের গোয়েন্দাদের কাজই হচ্ছে ছলে বলে কৌশলে ওই শত্রু দেশের নেতাদের, বিজনেসম্যানদের, পণ্ডিতদের বা সোশ্যাল কর্মীদের তাদেরকে হানি ট্র্যাপ করা। এই ট্র্যাপ করে তাদের কার্য উদ্ধার করা। এই যে আমরা শুনছিলাম যে ইরানে পরিবর্তন আসতেছে, নেতৃত্ব আসতেছে। এখন বোঝা যাচ্ছে সবকিছুর পিছনে একটা চক্র ছিল। ইসরায়েলি পরিকল্পনা ছিল নেতৃত্ব পরিবর্তন ঘটাবে, ঘটিয়ে একটা নতুন সরকার গঠন করবে এবং তাবেদার সরকার। একদম সুস্পষ্ট। এখন তার বিচারটা কি হবে আমরা জানি না। বিচার তো একটা হবেই তাকে। কিন্তু ইরান তো এটাও প্রমাণ করল। ইরান যেমন দেশপ্রেমিক জনগোষ্ঠী আছে, এই দেশে আবার বিশ্বাসঘাতক আছে। নতুন কিছু না। আমরা ইসলামে দেখেছি যেটা। আমরা জানি ইসলামের ৩ জন খলিফা। কিন্তু ৪ জন নয় বা ৩ জন খলিফা। এই ৩ জনই কিন্তু ঘাতকের হাতে মারা গেছে ছুরিকাঘাতে। কেন? ওই যে শত্রুপক্ষ, ক্ষমতার লড়াই। এখানে ধর্মের চেয়ে কিন্তু ক্ষমতাটা সামনে বেশি এসেছিল। আমরা দেখেছি ইসলামের যে রসুল, আমাদের যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও কিন্তু ইহুদি, এক ইহুদি তাকেও কিন্তু কি করেছিল? জাদু করেছিল। এবং সেই জাদু দূরীভূত করার জন্য স্বয়ং আল্লাহ জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন সূরা ফালাক দিয়ে। এবং এটা পড়ে সেই জিনিসটা খণ্ডন হয়ে গেল। তারপরেও একটু বলা হচ্ছে তার ভিতর থেকে জাদুর সেই প্রভাবটা পুরোপুরি যায়নি। মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু তিনি কিছু না কিছু ক্যারি করেছিলেন।
আমরা দেখেছি গৌতম বুদ্ধ এত বড় পণ্ডিত, বৌদ্ধ ধর্ম যেটা আছে বলি আমরা, তার সে উদ্গাতা, মেইন প্রধান ব্যক্তি সে। তাকেও কিন্তু মানে তরকারি সবজির সাথে বিষ প্রয়োগে মারা হয়েছে। দেখেছি আমরা। অনেক রাজা বাদশাহকে মারা হচ্ছে, চক্রান্ত চলতেছে, চলবে কিন্তু। এগুলো কিন্তু নতুন কিছু না। আমরা দেখেছি প্রতিহিংসা কি হতে পারে। এগুলি প্রতিনিয়তই চলছে কিন্তু। এইগুলি দেখে মনে হচ্ছে আমেরিকার সিআইএ, রাশিয়ার গোয়েন্দা, তুরস্কের গোয়েন্দা, পাকিস্তানের গোয়েন্দা, ভারতের গোয়েন্দা, বাংলাদেশটা এই মুহূর্তে যদি তুলনা করতে যাই, সমস্ত গোয়েন্দাগুলোর একটা হাবে পরিণত হয়েছে। উর্বর ভূমি। কে যে কখন কার পক্ষে আছে, কোন ব্যক্তি কার পক্ষে আছে, কোন দল কার পক্ষে, কোন দলের ভিতরে কতজন কোন দিকে আছে, কে এজেন্ট, কার সাথে যুক্ত আছে, আইএসআই এর সাথে কে আছে তুরস্কের সাথে, বোঝা মুশকিল। কে রাশিয়ার সাথে আছে বোঝা মুশকিল, কে চীনের সাথে বোঝা মুশকিল। তারপরেও কিন্তু কিছু তথ্য তো আমাদের গোয়েন্দা বা এনএসআই, ডিজিএফ এর কাছে থাকবে। আন্দাজ করতে পারেন হয়তো। তারপর অনেক সময় অনেক কিছু কিন্তু জানার পরেও কিন্তু সরকার প্রধান কিছু করতে পারেন। কারণ দলের অভ্যন্তরে কোনো চক্র এতটা প্রভাবশালী হয়ে যায়, একটা বিশেষ সময়ে যখন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানও তখন বা সরকার প্রধান যা থাকেন, তাকেও কিন্তু সেই ক্ষেত্রে ট্যাক্টফুলি ব্যালেন্স করতে হবে। এটাই বাস্তবতা কিন্তু। এই বাংলাদেশে দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে হত্যা করা হলো। ছিল, সেটা যেভাবেই হোক হত্যা করা হয়েছে এবং এটা একটা কনস্পিরেসি ছিল তো। আমরা দেখেছি জিয়াউর রহমানের মতো লোক, জনপ্রিয় লোক, তাকে হত্যা করা হলো। আমরা দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদ, উনি যখন ক্ষমতা ছেড়ে চলে যান, ৪ঠা ডিসেম্বরের দিনে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে কি বললেন? কোন একটা প্রতিবেশী দেশ আমাকে আনসিট করতে চাচ্ছে। অর্থাৎ পুরোপুরি বলে দিলেন কাজটা হচ্ছে ভারতের। এই কাজটা কে করেছে? করেছে। খেয়াল করেন কিন্তু। আমরা দেখেছি খালেদা জিয়া যখন প্রণব মুখার্জির সাথে দেখা করলেন না, এই আমাদের হোটেল কন্টিনেন্টালে, ওইদিন হরতাল ছিল। এর থেকে কিন্তু বিএনপির সাথে একটা বিরোধ সৃষ্টি হয়ে গেল। আমরা দেখেছি দীর্ঘ সময় কিন্তু ভারতীয় এই বিএনপির বিভিন্ন নেতা-নেত্রীর উপর দিয়ে এক্সপেরিমেন্ট করেছে। দল ভাঙছে, দল গড়ছে, এই করছে, এই করছে। আমরা দেখেছি শেখ হাসিনা ক্ষমতা আসার পরে একটা পর থেকে এই হাতে পুরোপুরি তিনি বন্দী হয়ে গেলেন। এবং পুরো দেশটাই কিন্তু চালাচ্ছে কে? ভারতীয় পরিকল্পনা দিয়ে। এটা তো অস্বীকার উপায় নেই তো। এবং এমনভাবে চলতেছিল যে পুরা বাংলাদেশে কিছু করতে গেলে জিজ্ঞেস করে কি মনে করে? আমাদের নির্বাচন থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে এখানে বলা হচ্ছে হাত আছে। এটা বিভিন্নভাবে কিন্তু তারা অ্যাক্টিভ। এখনো থেমে গেছে তা না। আমরা জানি যে পাকিস্তানের এমবাসি, হাই কমিশনের একজনকে আওয়ামী লীগের 96 পরে তাকে বহিষ্কার করা হয়েছিল। পার্সন নন গ্রেটা করা হয়েছিল এখানে। বিভিন্ন কারণ ছিল তো এখানে। অর্থাৎ তারাও কিন্তু কাজ করছে। সমস্ত কাজের উদ্দেশ্য কিন্তু একটাই, আমাদের স্বার্থে না কিন্তু। প্রতিটি দেশ তার ভূ-রাজনীতি, তার জাতীয় স্বার্থে এগুলো করতেছে। আর সেখানে ছলে বলে কৌশলে নেতারা ধরা খেয়ে যায়। কেউ যায় অর্থের জন্য, কেউ যায় অন্য চাহিদার জন্য, বা কেউ যায় মোটামুটি ক্ষমতা যাওয়ার জন্য। অর্থাৎ বিভিন্ন প্রেক্ষাপট বিবর্তন কাজ করে এখানে। এই জিনিসগুলো বাংলাদেশের জন্য যে আরো ক্ষতিকর, এই জিনিসটা কিন্তু আহমাদি নেজাত এটা বুঝিয়ে দিলেন কিন্তু এটা। এবং ইরানের ব্যাপারটা দেখা দিল কেন? এত সুন্দর একটা দেশ, এত ঐক্য, এত চেতনা, তারপরও এই মাপের লোক যখন দেশের বিপক্ষে কাজ করে, আর বলার কি আছে? সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় বর্তমান সরকার তারেক রহমানের সরকার। অনেক চড়াই উতরাই পেরিয়ে তিনি ক্ষমতায় এসেছেন এবং অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন। তারেক রহমানকে বুঝতে হবে কিন্তু যে এমন একটা প্রক্রিয়ার ভিতরে তিনি আসছেন যে বাংলাদেশ, এখানে বিশ্বাস করাও বিপদ, না করাও বিপদ। বিশ্বাসের দেশ চলছে কিন্তু। পুরো বিশ্বাস কি করতে পারতেছে না। এর মধ্য দিয়ে বুঝতে হবে আসলে কে দেশকে ভালোবাসে। আর এই ভালোবাসাটা এমন একটা জিনিস, যেকোনো মুহূর্তে যেকোনো বিনিময়ে এটা কিন্তু হারায় যেতে পারে। আমরা জানি না বাংলাদেশের অবস্থা কি, কি হতে পারে। তবে এটুকু যে বলব যে ইরানের এই প্রেসিডেন্টের নেজাত, তার অবস্থাটা দেখে আমাদের সরকারকেও বলব, আপনার একটু হুঁশ আসা উচিত। অতি সতর্কে চলাফেরা করি। বুঝেন, এই যে কর্নেল অলি, জিয়াউর রহমানের ঘনিষ্ঠ লোক ছিলেন, মন্ত্রী ছিলেন, একটা পার্টির চেয়ারম্যান এবং তার একটা বয়স হয়েছে, বয়োজ্যেষ্ঠ নেতা। তিনিও কিন্তু বলেছেন তারেক রহমানকে, "আপনি ঢাকার বাইরে যত কম সম্ভব যাবেন।" উদাহরণ দিয়ে বলেছেন, "আমি জিয়াউর রহমানকে বলেছিলাম।" জিজ্ঞেস করেছিল, "তোমার উৎস কি?" আমি বলতে পারিনি, বলিনি। এখন দেখা যাচ্ছে কোনো কিছুই কিন্তু কাকতালীয় নয়। ঘটনা ঘটবে, ঘটছে। জামাত ইসলামের কথা যদি বলেন, তারাও নিরাপদ না। তাদের দলের ভিতরে তো আছে। কারণ
গোয়েন্দারা তো সব দলই আছে। তারা তো কোনো এমন না যে শুধু একটা দলে আছে। এই দেশে বিশৃঙ্খলা ঘটানো, আনসিট করা কারো বসানো, কারো হানি ট্র্যাপ করানো, কারো আর্থিক যোগাযোগ করানো, অর্থাৎ অর্থ সম্পদের জন্য হানি ট্র্যাপ করা হচ্ছে। মন্ত্রীদের করা হচ্ছে, সচিবদের করা হচ্ছে, বড় কর্পোরেশন চেয়ারম্যানদের করা হচ্ছে। এই ট্র্যাপ চলবে কিন্তু। এর ভিতর দিয়ে কিন্তু মনে রাখতে হবে যে গোয়েন্দারা কোনো দেশেই কিন্তু এইজন্য আসে না যে ওই দেশে মঙ্গল করবে। তাদের একটাই কাজ ছলে বলে কৌশলে তাদের জাতীয় স্বার্থ, জাতীয় উদ্দেশ্যের লক্ষ্যে প্রতিপালন করা। এতে যদি সংশ্লিষ্ট দেশের ক্ষতি হয়, কিচ্ছু আসে যায় না। বরঞ্চ তার দেশ তাকে পুরস্কৃত করে। এটি হচ্ছে মূল কথা। এবং এই গোয়েন্দা চরিত্রে একটা বড় চরিত্র হচ্ছে অজিত দোভাল। উনি পাকিস্তানে ছিলেন। উনার যে এক্টিভিটিস গোয়েন্দা বৃত্তির উপর অভূতপূর্ব। সেইজন্য তাকে অনেকে বলে চাণক্য। চাণক্য কেন বলে? তিনি বোঝেন, শুনেন, ভাব দেখেন, কিছুই বোঝেন না। তিনি সবই বুঝেন। এই যে ব্যাপারগুলো ঘটছে এখানে কিন্তু আমি আবারও বলছি, ইরানের ঘটনাটি আমাদের সবার জন্য একটা আই ওপেনার। এটা যদি আমরা কাজে লাগাতে পারি ভবিষ্যতে, হয়তো আমরাও অনেক ক্রাইসিস থেকে উতরে যেতে পারি। না হয় ষড়যন্ত্রের মধ্যে কাউন্টার ষড়যন্ত্র। এর ভিতর দিয়ে দেশটা একটা টালমাটাল হয়ে যেতে পারে কিন্তু। উন্নয়নের কথা বলছেন, উন্নয়ন বলেন, সবকিছুটা হইতে পারে কিন্তু। কাজেই একটা কথাই সত্য, যেটা হচ্ছে বিশ্বাস করা বড় মুশকিল। এখন আমাদের যেটা আছে একমাত্র অবিশ্বাসের বিশ্বাস। আমরা বিশ্বাস করতে চাই, অবিশ্বাসের বিশ্বাস না। এই অবিশ্বাসের বিশ্বাসের যে কালচার বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এটা খুবই মারাত্মক। ইরান প্রমাণ করে দিল, বিশ্বাস করা যায় না। অবিশ্বাসের বিশ্বাসে বিশ্বাস করতে হয়। ধন্যবাদ।